প্রফেসর সাহেবের মন ইনশিরাকে শাড়িতে দেখে বেসামাল হয়ে উঠলেও সে তার পিচ্চি বউটাকে পুরোপুরি ইগনোর করছে। ইনশিরা আর চোখে উজাইনের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, তার মানে উনি এই 3 বছর একবারও উমায়ের সামনে তার কথা বলেনি। উমায়ের তাকে পুরোপুরি ভুলে গেছে। উজাইন কোনো কথা না বাড়িয়ে লিভিং রুমে চলে গেল। সেখানে জাহিরা ইরা। জাহির উজাইনকে জড়িয়ে ধরে। তারা 3 বছরের পুরনো স্মৃতি আর লন্ডনে শিফট হওয়ার গল্প নিয়ে মেতে উঠল। উজাইনও সবার সাথে খুব হাসি মুখেই কথা বলছিল, শুধু ইনশিরার দিকে সে ভুলেও তাকাচ্ছিল না। রাত 9:30 সবাই ডাইনিং টেবিলে বসল। ইরা উজাইনের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বেশ গর্বের সাথেই বলল, জানো হুজাইন, আজকের এই পোলাও রোস্ট আর বাকি সব কিন্তু ইনশিরা নিজে এক হাতে রান্না করেছে। ও রান্নাবান্না এখন ভীষণ পারদর্শী। উজাইন আর চোখে খেয়াল করলো, আজও এই 19 বছরের মেয়েটার মধ্যে ঠিক 3 বছর আগের মতোই এক নিখুঁত বউ বউ ভাব ফুটে উঠেছে। সে নিজেই পুরো টেবিল তদারকি করছে, সবাইকে সযত্নে খাবার তুলে দিচ্ছে। কিন্তু এই সুন্দর মুহূর্তের মাঝেই একটা বড় বিপদ দেখা দিল। উমায়ের বাঙালি খাবার খেতে খুব একটা অভ্যস্ত নয়। সে প্লেটের দিকে তাকিয়ে মুখ কুঁচকে বসে রইল। উজাইন উমায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ট্রাই ইট বাবা, ভালো লাগবে, খেয়ে দেখো একটু। No, I don't want to eat this. উমায়ের মাথা নেড়ে স্পষ্ট জানিয়ে দিল। ইনশিরা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে উমায়ের পাশে এসে বাটি থেকে একটু পোলাও আর মাংস মেখে আলতো করে উমায়ের মুখের সামনে চামচটা ধরল। তার চোখ দুটো মায়ায় ভরা। ইনশিরা খুব আদুরে গলায় বলল, আমি খাইয়ে দিই, শোনো আমার একটা লোকমা খাও। উমায়ের এবার আরো কড়াভাবে মুখটা ঘুরিয়ে নিল এবং ইনশিরার হাতটা আলতো করে সরিয়ে দিয়ে বলল, No, I said no. উজান পরিস্থিতি সামাল দিতে উমায়ের প্লেটটা নিজের দিকেই টেনে নিল। তারপর ইনশিরার দিকে না তাকিয়ে খুব ক্যাজুয়াল কিন্তু ঠান্ডা গলায় জাহির আর ইরাকে উদ্দেশ্য করে বলল, আসলে ও তো একদম অপরিচিত, তাই একটু আনকমফোর্টেবল ফিল করছে, ঠিক হয়ে যাবে। বলেই উজান নিজে উমায়েরকে গল্প বলতে বলতে স্পুন দিয়ে খাইয়ে দিতে লাগলো। বাবার মুখে গল্প শুনে উমায়ের আস্তে আস্তে ফ্রি হয়ে গেল এবং খেতে লাগলো। পুরো টেবিলে আবারও হাসি ডোল উঠল। কিন্তু ইনশিরা ডাইনিং টেবিলের এক কোণে পাথরের মতোই দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো জলে টলমল করছে, গলাটা কান্নায় বুঝে আসছে। উজানের মুখের ওই একটা শব্দ তার বুকে তীরের মতো বিঁধেছে। অপরিচিত। সে মনে মনে ডুকরে কেঁদে উঠে ভাবল, আমি ওর জন্য অপরিচিতা, যার বুকে আমি মাথা রেখেছিলাম, যাকে আমি নিজের স্বামী মেনেছি, যার সন্তানকে আমি নিজের কোল দিয়েছি, আজ তাদের কাছে আমি স্রেফ একজন অপরিচিতা। ডিনারের পর ড্রয়িং রুমে সবার সাথে কথা বলার মাঝেই উজাইনের ফোনে একটা কল এলো। সে কথা বলতে বলতে জাহিদের অন্ধকার বারান্দাটার দিকে এগিয়ে গেল। সুযোগটা হাতছাড়া করলো না ইনশিরা। সে উজাইনের পেছনে পেছনে যাওয়ার আগে ডাইনিং রুমের আয়নায় নিজেকে একবার দেখে নিল। সে তার মেরুন শাড়ির আঁচলটা সুন্দর করে ভাঁজ করে কাঁধের ওপর তুলে পিন করে নিল। তারপর হাতের ক্লিপটা দিয়ে চুলগুলো উঁচু করে একটা আলগা খোপা বাঁধল, যার ফলে তার ফর্সা পিঠ আর কোমরের অংশটুকু উন্মুক্ত হয়ে উঠল। উজাইন ফোনে কথা শেষ করে মাত্রই পকেটে হাত গুজে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ইনশিরা পেছন থেকে এসে 2 হাতে উজাইনের চওড়া পিঠ জড়িয়ে ধরল। উজাইন চমকে উঠল। এই চেনা সুভাষ আর নরম ছোঁয়া চিনতে তার 1 সেকেন্ডও সময় লাগলো না। সে ছটফট করে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু ইনশিরা নিজেই 1 কদম পিছিয়ে গেল। উজাইন যেমনই রাগী চোখে ঘোরার চেষ্টা করলো, ইনশিরা তাকে সুযোগ না দিয়ে সরাসরি উজাইনের শক্ত বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সে উজাইনের শার্টের কলারটা খামচে ধরে ডুকরে কান্নায় ভেঙে পড়ল। 3 বছর ধরে জমে থাকা সব কষ্ট যেন অশ্রু হয়ে ঝরতে লাগলো। উজাইনের বুকের ভেতর আবারও সেই পরিচিত তীব্র অস্থিরতা শুরু হয়ে গেল। তার শ্বাস ভারী হয়ে এলো, হাত দুটো কাঁপতে লাগলো। ইনশিরা কান্না ভেজা মুখটা উজাইনের বুকের ওপর তুলে ছলছল চোখেই বলে, উমায়ের আমায় ভুলে গেছে উজাইন, ও তো আমায় আম্মু ডেকেছিল। আপনি কেন ওর মন থেকে আমার নামটা মুছে দিলেন? আমি প্রতিটা মুহূর্ত তোমায় বড্ড বেশি মিস করেছি লিটল বার্ড। তার তীব্র ইচ্ছা হলো ইনশিরাকে শক্ত করে নিজের বুকের ভেতর পিষে ফেলে কথাগুলো বলতে। ইনশিরার এই চোখ ভরা জল আর অভিমান দেখে উজাইনের ভেতরটা চুরমার হয়ে গেল।
কিন্তু তার ভেতরের সেই চিরশত্রু অপরাধবোধ আবারও দেয়াল হয়ে দাঁড়ালো। সে ইঞ্চিরার কাঁধ ধরে নিজেকে সরাতে চাইল। উজান কণ্ঠস্বর যতটা সম্ভব কঠোর করে, ইনসিরা, তুমি উমাইরের কেউ না। ও তোমাকে ভুলে গেছে, কারণ এটার রিয়েলিটি। ওইসব পুরোনো নাটক এখন বন্ধ করো। আগের মতো বাচ্চাদের মতো একঘমি করো না। তুমি এখন বড় হয়েছ। ইনশিরা উজাইনের চোখের দিকে সরাসরি তাকিয়ে, হ্যাঁ, বড় হয়েছি তো। এখন তো 19 বছর আমার। আবার কি তবে আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবেন প্রফেসর সাহেব? ডোন্ট বি রিডিকুলাস ইনসিরা, জেদ করো না। অনেকটা সময় পেরিয়ে গেছে। ওসব তখনও পসিবল ছিল না, এখনো পসিবল না। উজাইনের এই অসম্ভব শব্দটা শুনে ইনশিরার ভিতরের জেদ যেন মাথায় চড়ে বসল। সে কোনো কথা না বলে হঠাৎ উজাইনের গলার দিকে এগিয়ে তার গলায় নিজের ঠোঁট জোড়া দিয়ে এক তীব্র চুমু খেল। উজাইন যেন এক সেকেন্ডে পাথরের মতো জমে গেল। তার শীত দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। উজাইন কাঁপানো নেশাতুর গলায়, ইনসিরা, হোয়াট আর ইউ ডুইং? ছাড়ো। উজানের কথা শেষ হওয়ার আগেই ইনশিরা তার উন্মুক্ত গলায় আবারও নিজের ঠোঁট ছোঁয়ালো এবং হুট করে উজানের অ্যাডামস আপেলের কাছে নিজের দাঁতে দিয়ে একটা তীব্র কামড় বসিয়ে দিল। উজান যন্ত্রণায় আর এক আদিম কামনার তীব্রতায় হালকা কুকড়ে উঠে মুখে একটা চাপা শব্দ করল। সে নিজের সব আত্মনিয়ন্ত্রণ, সমাজের ভয়, গাম্ভীর্য সব এক সেকেন্ডে ভুলে গেল। নিজের অজান্তেই তার হাত দুটো ইনশিরা সেই উন্মুক্ত মসৃণ কোমরের ওপর গিয়ে পড়ল এবং সে ইনশিরার কোমরটা শক্ত করে নিজের হাতের মুঠায় খামচে ধরল। সে যেন আনমনেই ইনশিরাকে কিছুটা কাছে টেনে নিল। ইনশিরা আরও কয়েকটা চুমু দিল। সে উজাইনের ঠোঁট জোড়ার দিকে এগিয়ে এসে উজাইন অজান্তেই কিছুটা ঝুঁকে আসে। তার নিজের হার্টবিটও তখন অস্বাভাবিক দ্রুত চলছিল। তীব্র এক নেশায় ওদের ঠোঁটের দূরত্ব 1 ইঞ্চিরও কম। উজানের ঘন নিঃশ্বাস ইনশিরার কাঁপতে থাকা ঠোঁটে আছড়ে পড়ছিল। আরও এক চুল পরিমাণ এগিয়ে এলো। তাদের ঠোঁট জোড়া প্রায় ছুঁই ছুঁই। যখন তারা আরও গভীরে এগোতে যাবে ঠিক তখনই লিভিং রুম থেকে উমায়ের গলার আওয়াজ ভেসে এলো। পাপা, where are you? চলো বাড়ি যাব। উমায়ের ডাকে দুজনেই যেন এক ঝটকায় বাস্তবে ফিরে এলো। তারা করে একে অপরের দিকে আলাদা হয়ে গেল। উজান বড় বড় করে শ্বাস নিতে নিতে নিজের শার্টের কলারটা ঠিক করে প্রায় দৌড়ে বারান্দা থেকে লিভিং রুমের দিকে চলে গেল। ইনশিরা বারান্দার অন্ধকারে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে নিজের ঠোঁট কামভি লজ্জায় আর ভালো লাগায় হাসতে লাগলো। উজাইন যখন উমায়ের হাত ধরে লিভিং রুমে এসে দাঁড়ালো তখন সে এখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার চুলগুলো আরও এলোমেলো হয়ে গেছে। জাহির উজানের দিকে তাকিয়ে একটু অবাক হলেন। জাহির উজানের গলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকেই বলে, কিরে উজাইন, তুই হুট করে কই গেলি? তোর মেয়ের সাথে বাসা করতে গেছিলাম, শয়তান শ্বশুর। উজাইন তখন নিজের মনে মনে চরম বিরক্ত ও স্বস্তি নিয়ে বলে, কিন্তু মুখে বলে কলেজ ইউনিভার্সিটি অথরিটি থেকে। জাহির হঠাৎ দেখলো তার সরল মনে উজাইনকে আবারও প্রশ্ন করে, তোর গলার এক পাশে ওটা কিরে, লাল হয়ে আছে কেন? কোনো পোকা টোকা কামড় দিল না কিরে, নাকি কোনো অ্যালার্জি হলো হঠাৎ? কোনো পোকা কামড়ায়নি, তোর ওই ডাইনি মেয়েটা কামড় বসিয়ে দিয়ে গেছে। এই কথাগুলো উজাইন মনে মনে চিবিয়ে চিবিয়ে বলল। তবে মুখে সে খুব ভদ্র সেজে গলার কলারটা আর একটু টেনে হাত দিয়ে ঢেকে বলল, হ্যাঁ রে জাহির, মনে হয় বারান্দায় কোনো বিষাক্ত পোকা ছিল, হঠাৎ কামড়ে দিল। চলি রে, উমারের আবার সকালে স্কুল আছে, আজ আমরা আসি। বলে উজাইনের এক সেকেন্ডও দাঁড়ালো না। জাহির আর ইরাকে বিদায় জানিয়ে উমায়কে নিয়ে প্রায় ঝোড়ো গতিতে নিজের বাড়ির দিকে রওনা দিল। রাত প্রায় 2টা। উমায়ের পড়ে করে ঘুমাচ্ছে, কিন্তু উজাইন মিরারের সামনে দাঁড়িয়ে। রুমের আবছা আলোতেও গলার দাগটা ঝলমল করে উঠছে। এই প্রথম কোনো নারীর এমন ছোঁয়া যে কিনা তার সেই পিচ্ছি বউটা তার প্রেয়সী। উজাইন তার গলায় হাত দিয়ে লাফ পাইটে জায়গাটায় স্পর্শ করলো। অজান্তে মুচকি হেসে উঠে সে বুঝতে পারছে তার মন, তার মস্তিষ্ক, রুহু সব সেই নারী গ্রাস করেছে। উজাইন বারান্দায় গেল। কেন যেন তার দম বন্ধ লাগছে। মাঝরাতে ইউকে দেখতে ভালো লাগে। চারপাশের হালকা বাতাসে শাঁসা শব্দ। ঠান্ডা পড়তে শুরু করেছে। কিছুদিন পরে স্নোফল শুরু হবে। বেশি সময় নেই। উজাইন আবারও লাভ বাইকটা স্পর্শ করে ফিসফিসিয়ে ওঠে। প্রেয়সীর দেওয়া দাগ। উফ, আমার পিচ্ছি বউটা এখন ওয়াইল্ড হয়ে গেছে। ওজান তোর ধ্বংস নিশ্চিত। 38 বছর
নিজেকে নারী কলঙ্ক থেকে দূরে রাখা উজাইন আবরার হয়তো এবার আত্মসমর্পণ করেই ফেলবে প্রেয়সীর কাছে। সে আবারও মুচকি হাসলো। মনে পড়ল ওই দিনটা যেদিন প্রথম সে বিডিতে গিয়েছিল অফিসিয়াল কাজে। এর আগে সে বিডিতে আসেনি কখনোই। ফ্ল্যাশব্যাক। ঢাকার এক মেঘলা সকাল। সকাল থেকেই আকাশে মেঘের ঘন ঘটা আর সাথে মৃদু বৃষ্টি। ইনশিরা ক্লাসরুমে জানালার পাশে বসে খাতার পাতায় আনমনে কলম দিয়ে আঁকিবুকি করছিল। সুদূর লন্ডন থেকে কেউ একজন বাংলাদেশে আসছে, এই খবরটা সে দিন দুয়েক আগে নিজের মা বাবার মুখেই শুনেছিল। শুধু তাই নয়, দাদির কাছে সে প্রায়শই শোনে যে ছোটবেলায় নাকি যখন লন্ডনে থাকতে ওই লোকটার জন্য একেবারে পাগল ছিল, সারাক্ষণ তাকেই নিজের বর বলে দাবি করত। এমনকি ফুপিয়ার চাচুর সুযোগ পেলেই উজাইনের নাম নিয়ে ইনশিরাকে এখনও ব্যাপক খ্যাপায়। এই 16 বছর বয়সে এসে নিজের ছোটবেলার ওইসব অবুঝ পাগলামি কথা ভাবলে ইনশিরার এখন ভীষণ অকওয়ার্ড লাগে। সে ভাবছে একটা মানুষ প্রথমবার বেরিতে আসছে বলে বাড়ির সবাই কেন তাকে নিয়ে এমন আদিক্ষেতা করছে। সুমি ইনশিরার কানের কাছে মুখ এনে চোখ টিপে বলল, কি রে ইঞ্চি, জানালার বাইরে তাকিয়ে কার কথা তো ভাবছিস রে? লন্ডন থেকে কে যেন আসছে শুনলাম তোদের বাসায়। শিফা পাশ থেকে হেসে বলে ওঠে, হ্যাঁ রে, সুমি একদম ঠিক বলেছে। আমাদের ইনশির মন আজকে ক্লাসে নেই, ও কোনো এক বিষয়ে অতিরিক্ত চিন্তায় মগ্ন। ইনশিরা বান্ধবীদের এই রসিকতায় পাত্তা না দিয়ে মুখ কুঁচকেই বলল, ধুর, তোরা একদম চুপ করবি। কোনো বিশেষ অতিথি না, বাবার এক পুরনো বন্ধু আসছে, ব্যাস। তোরা সব কিছুতেই বেশি নাটক করিস। দেখতে দেখতে ঘড়িতে দুপুর 2টো বেজে গেল, কিন্তু ততক্ষণে বৃষ্টির বেগ কমে আসার বদলে ঝমঝম করে তীব্র আকার ধারণ করলো। তাড়াহুড়ো করে কলেজে ছুটি হয়ে গেল। ইনশিরা আজ জেদ ধরে ছাতাটা আনলো না। সুমি আর শিফা অন্য গাড়িতে চলে যাওয়ার পর ইনশিরা একা এয়ারপোর্ট রোডের এক কোণে দাঁড়িয়ে ভিজতে ভিজতে অনেক কষ্টে একটা খালি রিক্সা পেল। কিন্তু ঝড়ের মতো বৃষ্টির কারণে কিছু দূর আসার পরই রিক্সার চাকা ড্রেনে আটকে গেল। ইনশিরা নিরুপায় হয়ে রিক্সা থেকে নেমে পড়ল এবং বাকি কিছুটা পথ কনকনে ঠান্ডা বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে শুরু করলো। মাঝে মধ্যে রাস্তার শেডের নিচে আর দোকানের কোণে থেমেও সে শেষ রক্ষা করতে পারল না, পুরো ভিজে একসা হয়ে গেল। ধকল সামলাতে সামলাতে ইনশিরা যখন বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো, ঘড়িতে তখন বিকেল প্রায় 4টা বেজে গেছে। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে যেই নিজের বাড়ির সুদৃশ্য সবুজ বাগানের ঘাসের ওপর পা রাখল, বৃষ্টির কারণে কাদামাটি পিচ্ছিল হয়ে থাকায় ইনশিরা নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। সে সোজা পা পিছলে ধাপাস করে খসখসে রাস্তায় আছাড় খেয়ে পড়ে গেল। তার হাতের কলেজ ব্যাগটা এদিকে ছিটকে গেল আর ছিলে যাওয়া পা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। ইনশিরা ব্যথায় কুপড়ে ওঠে কাঁদো কাঁদো স্বরে, আব্বু, আম্মু, কোথায় তোমরা? বলতে বলতে কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে মেইন দরজা ঠেলে বাড়ির ভেতর প্রবেশ করলো। ওদিকে উজাইন আজ সকালেই বাংলাদেশে এসে জাহিদদের বাসায় এসে উঠেছে। পুচকে উমায়েরও তার সাথে এসেছে এবং সে ওপরের গেস্ট রুমে ঘুমাচ্ছে। উজাইন উমায়ের ওষুধের জন্য কিচেন থেকে একটা মগে করে গরম পানি নিয়ে ড্রয়িং রুমে দিয়ে সিঁড়ির দিকেই যাচ্ছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা মেয়ের আর্তনাদ আর ডাক শুনে উজাইনের পা দুটো মাঝপথেই থমকে গেল। সে হাতের মগটা শক্ত করে ধরে কৌতূহল বিস্ময় নিয়ে মেইন দরজার দিকে তাকালো। একটা কিশোরী মেয়ে ভেতরে আসছে। কলেজ ড্রেসটা পুরো ভিজে কাদা দিয়ে একেবারে মাখামাখি হয়ে আছে। হাতে তার কলেজ ব্যাগটা কোনো মতে ঝুলছে আর তার পা বেয়ে লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ফ্লোরে পড়ছে। উজাইন নিজের হাতের মগটা টেবিলের ওপর রেখে ধীর পায়ে ওইদিকে 2 পা এগিয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত ও বিধ্বস্ত কিশোরী মেয়েটাই হলো তার সেই লিটল বার্ড, সেই 5 বছরের পুচকি ইনশিরা, যে তার গলায় কামড় বসিয়েছিল। সে আজ 16 বছরের এক ডানা কাটা পরীর মতো তরুণীতে রূপ নিয়েছে। যদিও এই মুহূর্তে তার রূপ কাদা আর রক্তে বিধ্বস্ত, উজাইনের বুকের ভেতর এক অজানা অধিকার বোধের ঝড় আছড়ে পড়ল। উজাইন আর এক মুহূর্তেও নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সে হাতের মগটা টেবিলের উপর রেখে অত্যন্ত চিন্তিত মুখে দ্রুত এগিয়ে গিয়ে ইনশিরার একদম সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ইনশিরার রক্ত পায়ের দিকে তাকিয়ে অত্যন্ত আকুল ও নরম গলায় বলল, আরে লিটল বার্ড, এই কি অবস্থা করেছো নিজের? ব্যথা পেলে কি হবে? এত ব্লিডিং হচ্ছে। সম্পূর্ণ অপরিচিত অসম্ভব সুদর্শন আর তীব্র রাজকীয় পার্সোনালিটির এক পুরো শুট করে নিজের সামনে এইভাবে হাঁটু কেটে বসেছে তা দেখে ইনশিরার আক্ষরিক অর্থে এক বড় সড় টাসকি খেল।
সে তীব্র বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারণ সে লোকটাকে বিন্দুমাত্র চিনতেই পারল না। উজাইন ইনশিরার কোনো উত্তরের অপেক্ষা না করে চট করে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। ওর হাতটা নিজের শক্ত বলিষ্ঠ হাতের মুঠোয় জড়িয়ে ধরে উঠে আলতো করে টেনে নিয়ে ড্রয়িং রুমের সোফার উপর বসিয়ে দিল। ইনশিরা সোফায় বসেও হাঁ করে পাথরের মতো অচেনা লোকটার দিকেই তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। উজাইন চারিদিকে চোখ বোলাতে বোলাতে খুব চিন্তিত করা গলায় বলল, ইনশিরা, তোমাদের ফার্স্ট এড বক্সটা কোথায় রাখা আছে? ইনশিরা তখনও ঘোরের মধ্যে ডুব দিয়ে সম্পূর্ণ চুপ করে রইল। উজাইন আবারও একটু কড়া গলায় ওর নাম ধরে ডাকতেই ইনশিরা ধরফড়িয়ে বাস্তবে ফিরে এলো। সে চরম আমতা করে কাঁপানো গলায় বলল, ওটা ওই কর্নারের ড্রয়ারে আছে। উজাইন দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো এবং বক্স খুলে গভীর মনোযোগ দিয়ে তুলো আর অ্যান্টিসেপটিক বের করতে লাগলো। ইফ দেয়ার হার্টস আর বাউন্ড বাই দ্য রু, এজ ইজ জাস্ট আ নাম্বার। উজাইন ফ্লোরে হাঁটু গেড়ে বসে কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়াই খুব সাবধানে ইনশিরার কাদার রক্তে ভেজা ফর্সা পাতা তুলে নিজের হাঁটুর ওপর রাখল। ইনশিরার শরীরটা যেন লজ্জায় আর এক অদ্ভুত শিহরণই কেঁপে উঠল। ইনশিরা সোফায় পিঠ ঠেকিয়ে তখনও স্তব্ধ হয়েই অচেনা লোকটার এই অতি আদরে ও প্রোটেক্টিভ রূপটার দিকে অপলক চোখে তাকিয়ে রইল। উজাইনের পরনে তখন একটা শুভ্র সাদা রঙের লুজ টি শার্টের আলগা নেক আর স্লিভসের ফাঁক দিয়ে উজাইনের কালো রঙের ট্যাটুটা স্পষ্ট দেখা যাচ্ছিল, যা তার পুরুষালী আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইনশিরা আরও খেয়াল করল লোকটার চোখের মণিজোড়া সাধারণ কালো বা ব্রাউন নয়, বরং বিরল এক মায়াবী নীলচে রঙের আভা, যাকে আইস ব্লু চোখ বলা চলে। লোকটাকে দেখতে একদমই বাঙালি মনে না হলেও সে যে একেবারে স্পষ্ট ও বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলছে। এদিকে উজাইন খুব আলতো করে ইনশিরার পায়ের রূপোর নুপুরটা খুলে ফ্লোরের কার্পেটের ওপর রাখলো, যাতে ওষুধ লাগাতে সুবিধা হয়। সে তুলোয় অ্যান্টিসেপটিক নিয়ে ইনশিরার ছিলে যাওয়া রক্তাক্ত ক্ষতের ওপর ছোঁয়াতেই ইনশিরা ব্যথায় একটু কোকিয়ে উঠল। উজাইন সাথে সাথে ইনশিরার পায়ের ওপর নিজের মুখটা ঝুঁকিয়ে নিয়ে হালকা ফু দিতে দিতে ওষুধটা লাগাতে লাগলো। উজাইন খুব আদুরে ও নরম গলায় জিজ্ঞেস করলো, ব্যথা পেলে কি করে? একটা ছাতা পর্যন্ত আনেনি কলেজ থেকে, পা পিছলে পড়ে গিয়েছিলে? ইনশিরা কোনো জবাব দিল না। সে এক অপার্থিব মোহের মধ্যে তলিয়ে গেছে। উজাইন ইনশিরার এই গভীর নীরবতা দেখে আলতো করে নিজের মুখটা ওপরের দিকেই তুলল। আর ঠিক সেই মুহূর্তে ইনশিরার ডাকর চোখ জোড়া সরাসরি গিয়ে নিবদ্ধ হলো উজাইনের সেই মায়াবী আইস ব্লু চোখের একদম ভেতর। দুজনের চোখে এক হওয়া মাত্রই ড্রয়িং রুমের কনকনে ঠান্ডা বাতাস যেন এক সেকেন্ডে উধাও হয়ে গেল। ইনশিরা উজাইনের ওই শান্ত অথচ তীব্র গভীর চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য মনে হলো যেন এক বিশাল নীল আকাশ আর অনন্ত গভীর সমুদ্র একসাথে এসে এই পুরুষটার চোখের মাঝে মিশে গেছে। এই প্রথম দেখাতেই ইনশিরার কিশোরী মন এই আইস ব্লু চোখের মায়ায় চিরকালের জন্য আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে গেল, যা সে তখনই বুঝতে পারেনি। উজাইন আবারও বলল, কিভাবে ব্যথা পেয়েছ? এত কেয়ারলেস কেন তুমি? বাগানে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছিলাম। অনেক কষ্টে ইনশিরা একটু এইটুকুনি কথা বলল। লোকটার এই হালকা রাগ আর বকুনি কেন যেন তার ভালো লাগলো। অন্য কেউ হলে হয়তো এক চুলো ছাড় দিত না ইনশিরা। উজাইন ওর পায়ে ব্যান্ডেজ বেঁধিয়ে দিচ্ছিল। ইনশিরা ভাবলো কিছু জিজ্ঞেস করা যাক। আপনি কে, আর আমাদের বাসায় এভাবে? ও উজাইন, তোর আঙ্কেল জাহিরের বন্ধু, লন্ডন থেকে আসছে। উজাইন কিছু বলার আগেই ওপাশ থেকে এই কথাগুলো বলতে বলতে এগিয়ে আসে ইনশিরার দাদি। ইনশিরা একবার দাদির দিকে তাকিয়ে আবার উজাইনের দিকে তাকালো। ততক্ষণে ব্যান্ডেজ করা হয়ে গেছে। সে নিজের পাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দাদি এসে ওর হাতটা ধরে আর বলে, কিভাবে ব্যথা পেলি? চল রুমে দিয়ে আসি। আর উজাইন, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। বলে দাদি ইনশিরাকে নিয়ে এগিয়ে গেল। ইনশিরা আবারও এক পলক তাকালো। উজাইন ফার্স্ট এইড বক্সটা লাগাচ্ছে। ইনশিরা আপন মনে ভাবলো, এত সুদর্শন পুরুষ আবার আঙ্কেল হয়। ওদিকে
উজাইন খেয়াল করলো ইনশিরার নুপুরটা ফ্লোরেই রয়ে গেছে। সে ডাক দেওয়ার জন্য সামনে তাকিয়ে দেখলো কেউ নেই, তারা চলে গেছে। সে আবারও নিচু করেই নুপুরটা তুলে নিল। নুপুরটায় ইনশিরার রক্ত হালকা লেগে আছে। পরদিন সকালে ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রফেসর উজাইন আবরার যখন পা রাখল, চারপাশের ছাত্রীদের নজর যেন তার ওপর গিয়েই আটকে গেল। আজকেও তার সে পরিচিত আগুন লাগানো স্টাইল, ওলফ কাট চুলগুলো কপালে আর ঘাড়ে কিছুটা এলোমেলোভাবে ছড়িয়ে আছে। পরনে একটা হাইনেক উলেন সোয়েটার, যার ফলে তার অ্যাডামস অ্যাপেলের পাশের দাগটা ঢেকে আছে। হাতা দুটো কোণে পর্যন্ত গোটানো, তবে গলার আর হাতের উন্মুক্ত অংশ দিয়ে তার ট্যাটু এক অংশ উকি দিচ্ছে। উজাইন ক্লাসরুমে ঢুকে ডেস্কে ল্যাপটপটা রাখলো। তার তীক্ষ্ণ চোখজোড়া 1 সেকেন্ডের জন্য প্রথম বেঞ্চের মাঝখানে বসা ইনশিরার ওপর গিয়ে থমকে গেল। ইনশিরা ঠোঁট কামড়ে হালকা হাসলো। উজাইন চট করে চোখ সরিয়ে পুরো ক্লাসের উদ্দেশ্যে খুব চমৎকার ও গম্ভীর ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে উঠল। Good morning, students. So, students, today we will do a quick and interesting activity. আমি তোমাদের জীবনের লক্ষ্যটা খুব সংক্ষেপে জানতে চাই। Write down just 2 or 3 lines about যে তুমি নিজেকে নেক্সট 5 বছরে কোথায় দেখতে চাও। তোমার গ্র্যাজুয়েশনের পর লেখা আমাকে দেখাও। অ্যান্ড ইয়েস, যারা ইন্টারেস্টেড না তারা অবশ্যই স্কিপ করতে পারো। উজাইনের কথা শুনে ক্লাসের অনেকেই খুব মন দিয়ে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে খাতায় লিখতে শুরু করলো। ইনশিরাও আর দেরি করলো না। সে কলমটা হাতে নিয়ে খাতায় খুব সুন্দর করে গোটা গোটা অক্ষরে নিজের ভবিষ্যৎ লিখে ফেলল। পরবর্তী 5 বছর না, আজ থেকে সারা জীবন, আই ওয়ান্ট টু সি মাইসেলফ ইন ইয়োর বেড, আর সাথে অনেকগুলো বেবি। কিছুক্ষণ পর একে একে সব স্টুডেন্টরা তাদের খাতা নিয়ে প্রফেসরের ডেস্কে এসে দেখাতে লাগলো। উজাইন খুব পেশাদার শিক্ষকের মতো সবার খাতা দেখে চমৎকার রিভিউ ও প্রশংসা করছিল। অবশেষে লাইনের শেষ মাথায় এসে দাঁড়ালো ইনশিরা। সে তার খাতাটা উজাইনের সামনে বাড়িয়ে দিয়ে সরাসরি তার চোখের দিকে তাকালো। উজাইন ইনশিরার খাতার ওই বোল্ড লাইনগুলোর উপর চোখ রাখা মাত্র তার মুখের কথা মাঝপথেই আটকে গেল। তার কানের দুপাশ দিয়ে যেন এক ঝাঁক গরম হাওয়া বয়ে গেল। হাতের কলমটা কেঁপে উঠে হালকা। এই মেয়ে এত বড় কথা ক্লাসের খাতায় লিখে এনেছে। উজাইন চশমাটা ঠিক করে ইনশিরার দিকে তাকালো। ইনশিরার চোখে একরকম উস্কানিমূলক বিজয়ীর হাসি। উজাইন নিজেকে দ্রুত সামলে নিয়ে কলমটা চেপে ধরল। সে ইনশিরার খাতার লেখাটা ঠিক নিচে খুব ধারালো হাতের লেখায় লিখে দিল, রিয়েলি? এত ভেবে নিলে তো তুমি খালি পেটে থাকারই সময় পাবে না। ইনশিরা খাতাটা হাতে নিয়ে উজাইনের সেই লেখাটা পড়া মাত্রই থতমত খেল। খালি পেটে কথার মানেটা বুঝতে পারল। সে নিজের জায়গায় ফিরে গিয়ে বসলো, কিন্তু তার দুষ্টুমি তখনও শেষ হয়নি। সে বেঞ্চের নিচ থেকে নিজের ফোনটা বের করে খটখট করে উজাইনের নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দিল। উমার তো আছেই, আরও অনেকগুলো বেবি নিব আমরা প্রফেসর সাহেব। পকেটে ফোন ভাইব্রেট করতে উজাইন আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে মেসেজটা দেখল এবং তার বুকের ভেতরটা এক ঝটকায় তোলপাড় হয়ে গেল। সে মনে মনে ভাবল, বাহ, এই মেয়েটা এই 3 বছরে সত্যিই অনেক বদলে গেছে। আগে সে 16 বছরের ভয়ার্থ বাচ্চা মেয়েটা এখন পুরো বাঘিনী হয়ে উঠেছে। একে সোজা করতে হলেই এবার ডিরেক্ট হিট করতে হবে। উজাইন পকেটে হাত গুজে টাইপিং প্যাড চেপে এক চরম বোল্ড পাল্টা মেসেজ টাইপ করে ইনশিরাকে সেন্ড করে দিল। বেবির জন্য হাজব্যান্ড ওয়াইফকে যে হার্ডওয়ার্ক করতে হয় সেটা জানো? হার্ডওয়ার্ক প্রতিদিনই করতে হবে, এনি টাইম এনিওয়্যার। মেসেজটা স্ক্রিনে দেখা মাত্র ইনশিরা এক নিমিষে চরম থতমত খেয়ে গেল। তার ফর্সা গাল আর কান লজ্জায় 1 সেকেন্ডে টকটকে লাল হয়ে উঠল। উজাইনের এই রকম পাল্টা অ্যাটাক সে আশা করেনি। সে একটা শুকনো ঢোক গেলে তাড়াহুড়ো করে ফোনটা ব্যাগের ভেতরে লুকিয়ে রেখে মাথা নিচু করে বসে রইল। উজাইন ডেস্কে দাঁড়িয়ে ইনশিরার এই ভয়ার্থ আর লজ্জাবনত চেহারা দেখে নিজের মনের ভেতরে চওড়া জয়ী হাসিটা আড়াল করল। তারপর ক্লাস শেষ করে গম্ভীর মুখে ক্লাস থেকে বেরিয়ে সোজা করিডোর দিয়ে নিজের পার্সোনাল কেবিনের দিকে রওনা হলো। উজাইন নিজের কেবিনে ঢুকে তার অফিসিয়াল অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠালো। সে অ্যাসিস্ট্যান্টকে খুব ঠান্ডা গলায় নির্দেশ দিল, ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ইনশিরা কায়নাতকে এখনই আমার কেবিনে নিয়ে আসো।
মিনিট 5 পর অ্যাসিস্ট্যান্ট চলে গেল এবং ইনশিরা খুব ধীর পায়ে উজাইনের কেবিনের ভেতর এসে ঢুকলো। ইনশিরা আসতেই উজাইন অ্যাসিস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে কেবিনের ভারী কাঠের দরজাটা লক করে দিল। উজাইন রাগে আর তীব্র আকর্ষণে ফুঁসতে ফুঁসতে সে তার সোয়েটারের নেকটা এক হাতে সামান্য নামিয়ে নিজের গলার সেই লাল হয়ে থাকা কামড়ের দাগটা দেখালো ইনশিরাকে। উজাইন খুব নিচু কিন্তু তীব্র ও কড়া গলায় ইনশিরাকে বলে, ডোন্ট প্লে গেমস উইথ মি হেনচিরা। কাল রাতে বারান্দার পাগলামের মানে কি? হাউ ডিয়ার ইউ বাইট মি? তুমি জানো আজ সকালে ইউনিভার্সিটিতে আসার পর থেকে দাগটা লোকাতে আমার কতটা প্রবলেম ফেস করতে হয়েছে? ইনশিরা কেবিনের দরজা লক দেখে শুরুতে একটু থতমত খেয়েছিল, কিন্তু উজাইনের এই রাগী চেহারা দেখে তার ভেতরের একগুঁয়েমি আবারও চারা দিয়ে উঠল। সে ভয় পাওয়ার বদলে উজাইনের কাছে প্রফেশনাল টেবিলটার ওপর নিজের 2 হাত রেখে একটু ঝুঁকে এলো। তার চোখ জোড়া উজাইনের খুব কাছাকাছি। ইনশিরা একটু ঘাড় তেড়া করে দুষ্টুমি ভরা মায়াবী গলায়, নিজের বউ কামড়েছে, তাতে প্রফেসরের এত রাগ কেন শুনি? আর আপনি যে আমাকে 3 বছর আগে বারান্দায় চুমু খাচ্ছিলেন, আমি তো শ্বাস নিতেও পারছিলাম না। উজাইন চুপ করে গেল। ভাবলো মেয়েটা ভোলেনি ওই রাতটা, সেও তো ভুলতে পারেনি। তার তো এখনো মনে হয় ইনশিরার ঠোঁটের স্পর্শ তার ঠোঁটে লেগে আছে। 35 বছরের জীবনে ওই দিনই প্রথম কোনো নারী গভীর সংস্পর্শে এসেছিল সে। হেনচিরা তুমি? আর আমি তো কোনো গেম খেলছি না উজাইন সাহেব, আমি তো স্রেফ আমার অধিকার আদায় করতে এসেছি। ইনশিরার এত কাছ থেকে আসা নিঃশ্বাস এবং তার সেই চেনা বনফুলের সুবাস কেবিনের এসির ঠান্ডা বাতাসকেও এক মুহূর্তে তপ্ত করে তুলল। উজাইনের পুরুষালী কন্ট্রোল আবারও ভাঙতে চাইল। তার হাত দুটো নিষ্পিস করছিল ইনশিরার কোমরটা আবারও কাল রাতের মতো শক্ত করে খামচে ধরতে। সে নিজেকে শক্ত করার জন্য টেবিলটা এক হাতে চেপে ধরল। সে দ্রুত নজর সরিয়ে, ডোন্ট ক্রস ইউর লিমিটস হেনচিরা। ভুলে যাও না আমি কে। নাও ইউ ক্যান গো। ওকে প্রফেসর থুকু হাজব্যান্ড। বলেই ইনশিরা বেরিয়ে গেল। এদিকে উজাইন হাঁ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি তাকে মেরে ফেলার জন্য এমন করেছে? সে কি বুঝতে পারে না যে তার এমন করাতে উজাইন বেসামাল হয়ে যায়? সেদিন পরন্ত বিকেলবেলায় ইনশিরা নিচে হাতে একটা চকলেট কেক বানিয়ে পাশের বাড়ি অর্থাৎ উজাইনদের বাসায় হাজির হলো। সে আজ একটা আরামদায়ক লুজ ওভারসাইজড শার্ট আর ক্যাজুয়াল ব্যাগি জিন্স পরে এসেছিল। দরজা খুলতেই সামনে এলো উমায়ের। সে ইনশিরাকে দেখে প্রথমে মুখ কুঁচকে নিল, কিন্তু ইনশিরা একগাল হেসে হাঁটু কেটে বসে। হ্যালো লিটল বয়, দেখো তোমার জন্য কি এনেছি, তোমার প্রিয় চকলেট কেক। ওয়াও, চকলেট কেক, ইউ আর দ্য বেস্ট। চলো চলো ভেতরে এসো। উমায়ের চকোলেট কেক দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল। পরে ওরা বাসার ভেতরে যায়। ওরা যখন লিভিং রুমের কার্পেটে বসে হাসি গল্প করতে করতে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উজাইন শাওয়ার নিয়ে একটা কালো ট্রাউজার পরে খালি গায়ে লিভিং রুমে এসে ঢুকলো। সুগঠিত শরীর আর এক হাতে জুড়ে বেয়ে ওঠা কাঁধ আর গলা পর্যন্ত সেই বুনো ট্যাটুটা দেখে ইনশিরা সম্পূর্ণ স্তব্ধ হয়ে হাঁ করে তাকিয়ে রইল। আগে কখনো উজাইনকে এইভাবে দেখেনি সে, যার ফলে সম্পূর্ণ ট্যাটুটাও দেখেনি। উজাইনের এই পুরুষালী বন্য রূপ দেখে ইনশিরার ভেতরের হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। উজাইন ইনশিরাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে চরম অস্বস্তিতে পড়ল। সে ভ্রু কুচকে কড়া গলায়, তুমি এখানে কি করছো হেনচিরা? ইউনিতে বারণ করার পরও আবার এখানে কেন এসছো? পাপা দেখো, ইনশি আমার জন্য কেক এনেছে, বকবে না একদম। চলো কেক কাটি। উমায়ের বাবার দিকে তাকিয়ে লাফিয়ে উঠল আর বলল। উজাইন উমায়ের সামনে আর কোনো সিন ক্রিয়েট করতে চাইল না। সে রাগে চোখে ইনশিরার দিকে তাকিয়ে দ্রুত নিজের বেডরুমের দিকে একটা কালো রঙের টি শার্ট পরে ফিরে এলো। এরপর 3 জনে মিলে কেক কাটলো। ইনশিরা নিজ হাতে উমায়েরকে কেক খাইয়ে দিল আর উমায়েরও খুব তৃপ্তি করে খেয়ে বলল, ইটস সো ইয়াম্মি। ইনশিরা উজাইনের দিকেও কেকের প্লেট বাড়িয়ে দিল। উজাইন মুখে কিছু না বললেও এক টুকরো মুখে নিয়ে মনে মনে ইনশিরার রান্নার প্রশংসা না করে পারল না। কেক খাওয়ার পর শুরু হলো আসল পাগলামি। উমায়ের বায়না ধরল সে ইনশিরার সাথে হাইড অ্যান্ড সিক খেলবে। 3 বছর আগে সেই আম্মুর চেনা মায়ার জাদুতে সে খুব দ্রুত ইনশিরার সাথে মিশে গেল।
পুরো বাড়ি জুড়ে শুরু হলো লাফালাফি, বালিশ ছোড়াছুড়ি আর চিৎকারের রোল। ইনশিরা সোফার আড়ালে লুকিয়ে উমায়েরকে ডেকে, উমায়ের, আমি এখানে ধরতে পারলে আইসক্রিম দেবো। আই উইল ক্যাচ ইউ। পাপা, তুমি ইনশিরাকে অভ্যাস থেকে আটকাও। উমায়ের চিৎকার করে দৌড়াতে দৌড়াতে উজাইনকে বলে। উজাইনও এক পর্যায়ে যেন নিজের বয়স বলে ওদের এই খেলায় মেতে উঠল। সোফার আড়ালে পর্দার পেছনে লুকানোর এই পাগলামির মাঝেই শুরু হলো আসল মনস্তাত্ত্বিক ঝড়। খেলার ছলে তারা বেশ কয়েকবার একে অপরের খুব কাছাকাছি চলে এলো। একবার উমায়ের একটা বড় সোফা বালিশ ছুঁড়ে মারতে ইনশিরা হাসতে হাসতে চিৎকার করে উঠল। ওরে বাবা, বাঁচাও! সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে নিলেই উজাইন ইনশিরা, বলে নিজের 2 হাত বাড়িয়ে ওকে খপ করে জড়িয়ে ধরে ফেলল। উজাইনের হাত দুটো ইনশিরার শার্টের ওপর দিয়ে তার শরীরের অত্যন্ত স্পর্শকাতর জায়গায় গিয়ে চেপে বসল। পাতলা কাপড়ের নিচ থেকে ইনশিরার শরীরে সেই তীব্র অনাবৃত উষ্ণতা উজাইনের হাতের তালুতে সরাসরি এসে বিঁধল। উজাইন 1 সেকেন্ডে আবিষ্কার করল ইনশিরা ভেতরে কোনো ইনার পড়েনি। সে চরম অপ্রস্তুত ও লজ্জিত হয়ে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। তার নিজের কানের দুপাশ দিয়ে যেন তখন লাভা ছুটছে। কিন্তু ইনশিরা খেলায় এতটাই মগ্ন আর অবুঝ ছিল যে সে এই ছোঁয়াটার গভীরতা বা উজাইনের হাত সরিয়ে নেওয়াটার পেছনের কারণটা একদমই খেয়াল করলো না। সে আবারও উমায়ের সাথে মেতে ওঠে। উমায়ের আবারও হেসে উঠেই বলল, পাপা, তুমি চিটিং করে আমাকে আটকে দিলে কেন? ইনশিরা তো আমাকে ছুঁড়ে ফেললো। ওদের খেলা আবারও শুরু হলো, কিন্তু উজাইনের মন তখন সম্পূর্ণ বেসামাল। পরবর্তী কয়েক মিনিটে আরও 2-1 লুকোনো আর ছোটাছুটির তাড়াহুড়োয় উজাইনের হাত বা শরীর ইনশিরার ওই ইনারলেস অংশে এসে ধাক্কা খেলো। প্রতিবারই উজাইনের সিদ্ধারাবে এক তীব্র নিষিদ্ধ বৈদ্যুতিক শকের মতো শিহরণ বয়ে যাচ্ছিল। তার পুরো শরীর অবশ হয়ে আসতে চাইছিল, কিন্তু প্রতিবারই ইনশিরা একদম অবুঝের মতো হাসতে হাসতে চিৎকার করে উমায়ের দিকে দৌড়ে পালাচ্ছিল। সে বিন্দুমাত্র টের পাচ্ছিল না যে তার এই লুজ শার্টের কাহিনীটা এই পুরুষটিকে কতটা উন্মাদের মতো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। উজাইন আর 1 সেকেন্ডও নিজেকে ধরে রাখতেই পারল না। তার নিজের জোরে জোরে চলার নিঃশ্বাস আর অস্বস্তির তীব্রতা ঢাকতে সে খেলা থামিয়ে দিল। অত্যন্ত দ্রুত শ্বাস নিতে নিতে ইনশিরার দিকে ভুলেও না তাকিয়ে সে লিভিং রুম থেকে প্রায় ছুটে নিজের বেডরুমের দিকে চলে যেতে নিল। হঠাৎ খেলা থামিয়ে দ্রুত নিজের বেডরুমের দিকে হেঁটে যেতে লাগলো। উমায়ের তখন বেশ অবাক হলো। উমায়ের উজাইনের যাওয়ার পথের দিকে তাকিয়ে বলে, পাপা, where are you going? খেলা তো শেষ হয়নি। রুমে যাচ্ছি সোনা, তোমরা খেলো, বাবার একটু কাজ আছে। উজাইন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজের গলা স্বাভাবিক করে বলে উজাইন নিজের রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। সে ডেস্কে বসে ল্যাপটপটা অন করলো ঠিকই, কিন্তু ব্যবসার কোনো কাজেই তার মন বসছিল না। তার পুরো মগজ জুড়ে তখন শুধু একটাই চিন্তা, লুজ শার্টের পাতলা কাপড়ে ইনশিরার শরীরে সেই তীব্র অনাবৃত ও নরম উষ্ণতা। সে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে বিড়বিড় করে ভাবল, কিভাবে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আর এই মেয়েটা কিভাবে অবস্থায় চলে এলো? মিনিট 10 পর লিভিং রুমে উমায়ের ইনশিরার হাত টেনে ধরে চপল গলায় বলে উঠল, ইনশিরা, লেটস গো টু পাপাস রুম। ওই রুমে গিয়ে খেলি, চলো। ইনশিরা কিছুটা দ্বিধায় পড়ে উমায়ের জেদের কাছে হেরে গেল। ওরা দুজনে পা টিপে টিপে উজাইনের ঘরে এসে ঢুকলো। ঘরে ঢুকেই উমায়ের এক লাফে উজাইনের ডেস্কের কাছে চলে গেল। তারপর উজাইনের কানের কাছে মুখ এনে একদম ফিসফিস করে বলল, পাপা, আই লাভ ইনশিরা সো মাচ। ও খুব ভালো, আমাকে অনেক আদর করে। ছেলের মুখে এই সরল স্বীকারোক্তি শুনে উজাইনের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো, কিন্তু সে মুখে গাম্ভীর্য বজায় রাখলো। ওদিকে উমায়ের আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ইনশিরার হাত ধরে এক টানে উজাইনের সে বিশাল বিছানাটার ওপর উঠে গেল। শুরু হলো বিছানার ওপর বালিশ ছোড়াছড়ি আর লাফালাফি। ইনশিরা আর উমায়ের মিলেই উজাইনের একদম নিখুঁতভাবে গুছিয়ে রাখা ধবধবে সাদা বিছানার চাদর, বালিশ, কম্বল সব টেনে হিঁচড়ে এক নিমিষেই ওলট পালট আর এলোমেলো করে দিল। ইনশিরা বালিশ দিয়ে উমায়েরকে আলতো করে মারতে মারতে হাসি মুখে বলল, এই নাও সোনা, এবার তোমাকে বন্দি করব। পাপা কিন্তু তোমাকে বাঁচাতে আসবে না। নো পাপা, হেল্প মি। ইনশিরা আমাকে লক করে দিচ্ছে। পাপা, তুমি বালিশ ছুঁড়ে মারো ইনশিরাকে।
উমায়ের বিছানায় গড়াগড়ি খেতে খেতে খিলখিল করে হেসে বলে। উজাইন ল্যাপটপের উপর থেকে চশমাটা নাকের ডগায় নামিয়ে অপলক চোখে বিছানায় এই পাগলামির দিকেই তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে নিজের অজান্তেই এক চিলতে চওড়া মায়াবী হাসি ফুটে উঠল। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলেই ভাবল, দুটোই বাচ্চা, একটা 7 বছর অবধ শিশু আর অন্যটা 19 বছর একঘয়ে বউ। এই দুটো বাচ্চাকে সামলাতে গিয়ে আমার লাইফটা আরো ম্যাসড আপ হয়ে যাচ্ছে। হাসতে হাসতে আর লাফালাফি করতে করতে একসময় ছোট উমায়ের ক্লান্ত হয়ে পড়ল। ইনশিরা ওকে নিজের গায়ের সাথে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে দিতে দিতে বিছানাতে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই উমায়ের ইনশিরার বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। উমায়ের ঘুমিয়ে যাওয়ার পর ইনশিরা নিজেও ক্লান্তিতে বিছানায় ওভাবেই চোখ বুঝে শুয়ে রইল। পুরো ঘরে এক নিমিষেই এক মায়াবী নীরবতা নেমে এলো। উজাইন ডেস্ক থেকে উঠে ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। ইনশিরা সেই শান্ত ঘুমন্ত অবয়ব আর লুজ শার্টের ফাঁক দিয়ে উকি দেওয়া উন্মুক্ত গলার ত্বক দেখে উজাইনের দুর্বলতা আবারও চারা দিয়ে উঠতে চাইল। সে বুঝতে পারল এই মেয়েটির ঘরে থাকলে সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সে এক ঝটকায় নিজেকে শক্ত করলো এবং খুব কড়া ও রুক্ষ গলায় বলতে শুরু করলো, এই মেয়ে, অনেক নাটক হয়েছে, এবার নিজের বাড়ি যাও আর মনে রাখবে ভুলেও কখনো আমার বাসায় এভাবে আসবে না। ডোন্ট শো মি ইওর ফেস অ্যাগেন। উজাইনের এই আচমকা বরফ শীতলার রুক্ষ কথাগুলো ইনশিরার কানে লাগা মাত্রই তার চোখের ঘুম 1 সেকেন্ডে ছুটে গেল। সে ধরফর করে বিছানা থেকে উঠে বসল। উজাইনের চোখের পাথরে কঠোরতা দেখে হুট করে ইনশিরার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার বুকের ভেতরটা এক অজানা অভিমানে মুচড়ে উঠল। সে কোনো তর্ক করলো না, কোনো দুষ্টুমি করলো না। চুপচাপ বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে নিজের বাসার উদ্দেশ্যে চলে গেল। উজাইন শুধু তার যাওয়ার পথের দিকে তাকিয়ে এক বুক দীর্ঘশ্বাস চেপে রইল। পরদিন সকাল। উজাইন ইউনিভার্সিটিতে গিয়ে প্রথম বেঞ্চের ঠিক মাঝখানের সিটটার দিকে তাকালো। সিটটা খালি। ইনশিরা আজ ইউনিভার্সিটিতে আসেনি। উজাইন মনে মনে কিছুটা অবাক হলো, কিন্তু তার চেয়েও বেশি ভর করলো এক অজানা চিন্তা ও অস্থিরতা। শুধু ক্যাম্পাসেই নয়, আজ সারা দিনে ইনশিরা একবারের জন্য উজাইনদের বাসায় আসেনি। কালকে সে কড়া ধমকটা মেয়েটির মনে কতটা গভীরভাবে লেগেছে তা ভেবে উজাইনের ভেতরের ছটফটানি বাড়ছিল। ওদিকে বাসায় উমায়ের অস্থির হয়ে উঠেছে। সে সারাক্ষণ ইনশিরা করে বাড়ি মাথায় তুলছে। সে ইনশিরার কাছে যাবে। যেহেতু পরদিন উইকেন্ড ছিল, তাই উমায়ের কান্নাকাটি আর জেদের কাছে হার মেনে উজাইন বাধ্য হলো ওকে নিয়ে পাশের বাড়ি থেকে রওনা হতে। উজাইন পাশের বাড়ির কলিং বেল বাজাতে দরজা খুললেন জাহির। উজাইন উমায়েরকে নিয়ে ভেতরে ঢুকলো। লিভিং রুমে বসার পর থেকে উজাইনের চোখ জোড়া খুব চাতকের মতো এদিক ওদিক তাকাচ্ছিল ইনশিরাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও তার দেখা নেই। উমায়ের জাহিরের হাত টেনে ধরে, বলে, আঙ্কেল, ওয়ার ইজ ইনশিরা? আমি ওর কাছে যাব। তোর রুমে শুয়ে আছে সোনা, যাও ভেতরে। জাহির উমায়ের মাথায় হাত বুলিয়ে হেসে বলে। উমায়ের এক দৌড়ে ইনশিরার ঘরের দিকে চলে গেল। এদিকে লিভিং রুমে উজাইন আর জাহির মুখোমুখি বসে ব্যবসার টুকটাক কথা শুরু করলো, কিন্তু উজাইনের পুরো মন পড়ে রইল ভেতরের ওই ঘরটায়। ইনশিরা তার রুমে বিছানায় মন খারাপ করে চুপচাপ শুয়েছিল। ঠিক তখনই উমায়ের ঘরে ঢুকে এক লাফে বিছানায় উঠে ইনশিরাকে শক্ত করে জড়িয়ে ধরল। উমায়ের অভিমানী গলায় বলে, তুমি আজ আমাদের বাসায় যাওনি কেন? আই মিস ইউ সো মাচ ইনশিরা। ইনশিরা উমায়ের গালে একটা ওম ছড়ানো চুমু দিয়ে ম্লান হেসে বলে, আমিও তোমাকে খুব মিস করেছি সোনা। কিন্তু কি করব বলো, তোমার পাপা যে আমাকে তোমাদের বাসায় যেতে একদম মানা করে দিয়েছে। ইনশিরার মুখে এই সত্যটা শোনা মাত্রই উমায়ের ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। সে মনে মনে বাবার ওপর ভীষণ রেগে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে জাহিরের সাথে গল্প করতে করতে প্রায় 1 ঘন্টা কেটে গেছে। উজাইন মনে মনে ছটফট করছে ইনশিরাকে এক পলক দেখার জন্য, কিন্তু মেয়েটি ঘর থেকে বেরই হচ্ছে না। অবশেষে উজাইন ঘড়ির দিকে তাকিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। জাহির, আজ তাহলে আসি রে। ওমারকে একটা ডাক দে তো, বাড়ি ফিরবো। আরে তুই জানা ভেতরে, ডেকে নিয়ে আয় ওকে। সুযোগটা পেয়ে উজাইন ধীর পায়ে ইনশিরার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার পর্দা সরাতে এসে দেখল ইনশিরা উমায়েরকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে খুব মিষ্টি করে কোনো একটা রূপকথার গল্প শোনাচ্ছে। উজাইন ঘরের ভেতর পা রাখল।
উজাইনকে দেখা মাত্রই উমায়ের বিছানায় উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে একদম বড়দের মতো ঝগড়া করার ভঙ্গিতে চেঁচিয়ে উঠল। উমায়ের রাগে চোখে উজাইনের দিকে তাকিয়ে, পাপা তুমি পচা, তুমি কেন ইনশিরাকে আমাদের বাসায় আসতে বারণ করেছো? হোয়াই পাপা? উজাইন ছেলের এই আকস্মিক আক্রমণে সম্পূর্ণ অবাক আর অপ্রস্তুত হয়ে গেল। সে চশমাটা ঠিক করে ইনশিরার দিকে এক পলক তাকালো। ইনশিরা তখন বিছানায় কনুইয়ের ওপর ভর দিয়ে উজাইনের এই থতমত খাওয়া চেহারাটা খুব মজা নিয়ে দেখছে। উজাইন কোনো মতে নিজেকে সামলে উমায়েরকে বোঝানোর ভঙ্গিতে বলে, তুই সবসময় আমাদের বাসায় গেলে ওর বাবা মা রাগ করবে, তাই না? ইটস নট গুড বাবা। কেন রাগ করবে? ও আমাদের সাথেই থাকবে, ও আমাদের ফ্যামিলি মেম্বার। না শোনা, এটা পসিবল না। ওর বাবা মা কখনোই ওভাবে ওকে আমাদের সাথে থাকতে দেবে না। উজাইন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কথাগুলো, কিন্তু উমায়ের উজাইনের দিকে তর্জনী উঁচিয়ে চড়া গলায় হুট করেই বলে ফেলে, তাহলে এক কাজ করো বাবা, তুমি ইনশিরাকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে এসো। ইউ ম্যারি হার রাইট নাও। বিয়ে শব্দটা বাচ্চার মুখে শোনা মাত্র প্রফেসর উজাইন একদম আকাশ থেকে পড়ল। তার কানের দুপাশ দিয়ে যেন লাভা ছুটে গেল। সে চরম থতমত খেয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। ওদিকে বিছানায় শুয়ে থাকা ইনশিরা উজাইনের এই অবস্থা দেখে খিলখিল করে হাসছে, তবে সাউন্ড ছাড়া। ইনশিরা উমায়ের দিকে তাকিয়ে চোখ টিপে মুচকি হেসে, বাহ, দারুণ বুদ্ধি তো তোমার সোনা, একদম মনের কথা বলেছো তুমি। না ওমায়ের, এটা এটা তো সম্ভব না, তুমি বুঝবে না। উজাইন আমতা করে উমায়ের দিকে তাকিয়ে হাত নেড়ে কথাগুলো বলল। উমায়ের উজাইনের দিকে এক তীব্র অবহেলার চাউনি ছুড়ে দিয়ে চট করে ঘুরে ইনশিরার দুই হাত নিজের ছোট হাতের মুঠোয় নিল। তারপর খুব হিরোদের মতো গম্ভীর ও আশ্বস্ত করার গলায় বলল, তুমি একদম চিন্তা করো না ইনশিরা, পাপা যদি তোমাকে বিয়ে না করে, আই উইল ম্যারি ইউ when I grow up. উমায়ের এই পিচ্ছি বয়সের রাজকীয় বিয়ের প্রস্তাব আর প্রপোজাল শুনে উজাইনের নিজের বুকের ভেতরটা হঠাৎ এক তীব্র এবং অজানা ঈর্ষায় মোচড় দিয়ে উঠল। সে চোখ বড় বড় করে নিজের ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে শয়তান ছেলে, তুই আমার বউকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস? উমায়ের মুখে বিয়ের প্রস্তাব শুনে ইনশিরার ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি আরও চওড়া হলো। সে উজাইনের জ্বলন্ত ফেসটার দিকে তাকিয়ে উমায়েরকে আরও একটু উস্কে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো না। ইনশিরা উমায়ের দুই গালে হাত রেখে খুব আদুরে গলায়, সত্যি বলছো সোনা? তুমি বড় হয়ে আমাকেই বিয়ে করবে তো? তোমার পাপা তো ভীষণ পাষাণ, আমাকে একটুও পছন্দ না তার। তুমিই আমার একমাত্র ভরসা। ইনশিরার এই আদরে উস্কানি পেয়ে উমায়ের যেন 100 গুণ বেশি চার্জড হয়ে গেল। সে বুক ফুলিয়ে বাবার দিকে তাকিয়ে চোখ রাঙালো। উজাইনের বুকের ভেতরে তখন তীব্র জেলেসি আর রাগের লাভা ঘুরছে। 7 বছরের ছোকরা ছেলে তারই বউকে এইভাবে তার সামনে প্রপোজ করছে, আর বউ তাকে উস্কে দিচ্ছে। এটা সহ্য করা তার পুরুষালী ইগোর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। সে এক পা এগিয়ে এসে উমায়ের হাত ধরে কড়া গলায় ধমকে উঠল। উজাইন রাগে ফুসতে ফুসতে চড়া গলায় বলে, ওমায়ের, স্টপ দিস ননসেন্স রাইট নাও। কাকে কি বলছো তুমি? এই আচমকা ধমক শুনে উমায়েরও দমে যাওয়ার পাত্র নয়। সে বিছানা থেকে লাফিয়ে নেমে উজাইনের সামনে দাঁড়িয়ে জোরে পা ঠুকে ঝগড়া জোরে দিল। উমায়ের চিৎকার করে, নো, আই নট স্টপ। তুমি পচা পাপা, ইনশিরা আমার, ও বাসায় যাবে। তুমি নিয়ে না গেলেও আই উইল ম্যারি। উজাইন এবার নিজের সব আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ বেসামাল হয়ে গেল। রাগের মাথায় সে ভুলেই গেল যে সে উমায়ের সাথে কথা বলছে। সে উমায়ের দিকে ঝুঁকে এসে প্রায় চিৎকার করে বসেই ফেলল, হাই ছেলে, মুখ সামনে কথা বলো। তুমি আমার বউ শব্দটা মুখ থেকে অর্ধেক বের হতেই উজাইনের হঠাৎ হুঁশ ফিরল। সে 1 সেকেন্ডে আবিষ্কার করল সে কি মারাত্মক সত্যিই সবার সামনে ফাঁস করে দিতে যাচ্ছিল। সে চট করে নিজের মুখ চেপে ধরল। ইনশিরা বিছানায় বসে উজাইনের এই অবস্থা দেখে 2 হাতে মুখ চেপে হাসি থামাতে লাগলো। উজাইন তাড়াতাড়ি কথা ঘুরিয়ে চোখ বড় বড় করে উমায়েরকে বলল, আই মিন, তোমার বড় আপুর সাথে এইভাবে কথা বলছো? অনেক হয়েছে, জাস্ট কাম উইথ মি। বলেই উজাইন আর কোনো কথা শোনার সুযোগ না দিয়ে উমায়েরকে টেনে নিজের কাছে নিল। উমায়ের রাগে হাত পা ছুটতে লাগলো আর ফুঁসতে লাগলো, আর ইনশিরা মিটমিট করে হাসছে। উজাইন উমায়েরকে নিয়ে হনহন করে লিভিং রুমের দিকে হেঁটে গেল। জাহির উমায়েরকে ওভাবে রাগে কাঁপতে দেখে জাহির ভ্রু কুচকে তাকালেন। উমায়ের জাহিরের দিকে তাকিয়ে কোল থেকেই হাত বাড়িয়ে চিৎকার করে বলল, আঙ্কেল, তুমি ইনশিরাকে লুকিয়ে রাখো,
আমি বড় হয়ে ইনশিরাকে নিয়ে যাব, ও আমাদের। আমি ওকে বিয়ে করে নিয়ে যাব, দেখে নিও। 7 বছরের বাচ্চার মুখে এই রাজকীয় ঘোষণা শুনে জাহির হাহা করে হেসে উঠলেন। উমায়ের আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, সোজা মেইন দরজার দিকে এগিয়ে গেল। উজাইন কোনো মতে নিজের গলার স্বর স্বাভাবিক করে জাহিরকে বলল, জাহির, আমি আসলে ভীষণ দুঃখিত রে। ওমায়ের ইনশিরা কি খুব বেশি পছন্দ করে তো, তাই অবুঝের মতে এসব বাজে বাজে কথা বলছে। তুই কিছু মনে করিস না। আরে ধুর উজাইন, ও তো বাচ্চা মানুষ, এতে দুঃখিত হওয়ার কি আছে। তবে সত্যি বলতে কি, উমায়ের যদি বয়সে আর একটু বড় থাকতো তবে কিন্তু মন্দ হতো না রে। জাহির সোফা থেকে উঠে এসে উজাইনের পিঠ চাপড়ে হাসতে হাসতে কথাগুলো বলল। জাহিরের এই অবুঝ রসিকতা উজাইনের জ্বলন্ত ঘি যেন পুরো 1 বালতি পেট্রোল ঢেলে দিল। তার চোখ দুটো রাগে ও জেলেসিতে এক নিমিষে লাল হয়ে উঠল। সে চশমাটা নাকের ডগায় নামিয়ে জাহিরের দিকে এক তীব্র খুনে চাউনি ছুড়ে দিল। উজাইন দাঁতে দাঁত চেপে খুব ঠান্ডা কিন্তু রাগী গলায়, বড় হলে তুই কি করতিস? কি আবার করতাম? উমায়ের বড় হলে আমি ইনশিরার সাথে ওই মিষ্টি ছেলেটারই বিয়ে দিয়ে দিতাম। আমার তো জামাই হিসেবে উমায়েরকে খুবই পছন্দ। Age is just a number if the connection belongs to the root. উমায়ের কথাগুলো নেগেটিভ ভাবে নেবেন না, জাস্ট একটা ফানি ভাইব দেওয়ার জন্য চেষ্টা। বিয়ে দিয়ে দিতাম কথাটা শোনা মাত্র উজাইনের মনের ভেতর যেন 1 ডজন বোমা একসাথে ফাটল। সে নিজের মনে মনে চরম ক্ষোভ আর অধিকার বোধ নিয়ে জাহিরকে একেবারে ধুয়ে দিল। আজ তো একটা শয়তান শ্বশুর কোথাকার, তোর জামাই তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই আরেক ছেলের সাথে তোর মেয়ের বিয়ের স্বপ্ন দেখছিস। যেমন পাগল বাপ তেমন একঘয়ে ডাইনি মেয়ে। কিন্তু মুখে সে নিজের রাগটা কোনো মতে হজম করে শার্টের কলারটা ঠিক করতে করতে অত্যন্ত রুক্ষ গলায় বলল, হয়েছে, তোর আর অত খোয়াব দেখতে হবে না জাহির। বলে উজাইন উমায়েরকে কোলে তুলে হনহন করে পাশের বাড়ির দিকে রওনা দিল। আর জাহির দরজায় দাঁড়িয়ে বন্ধুর এই হঠাৎ রেগে যাওয়ার কারণ কিছুতেই বুঝতে না পেরে মাথা চুলকাতে লাগলো। বাসায় ফিরে উজাইন উমায়েরকে সোফায় বসে অত্যন্ত কঠোর ভাষায় শাসন করলো। লিসেন ওমায়ের, আজ থেকে তুমি আর কখনো ইনশিরার নাম মুখে আনবে না, আর ওসব বিয়ের ফালতু কথা তো একদমই না। ইটস অ্যান অর্ডার। বাবার এই আচমকা রুক্ষতা উমায়েরও রেগে ফুঁসে উঠল। সে চিৎকার করে কেঁদে দিল, নো, আই উইল নট লিসেন টু ইউ। ইনশিরা আমাদের, আমি ওর কাছে যাবই। উজাইন প্রথমে রাগ দেখালেও ছেলের কান্না দেখে আর মনটা নরম হয়ে গেল তার। সে উমায়েরকে কোলে নিয়ে অনেক ভালোবাসায় বোঝানোর চেষ্টা করলো, কিন্তু উমায়ের কোনো কথাই মানল না। সে মুখ ঘুরিয়ে বসে রইল। পরের দিন সকালে ইনশিরা এক বুক আশা নিয়ে উজাইনদের বাসায় গেল, কিন্তু দরজায় থাকা সার্ভেন্ট খুব ঠান্ডা গলায় বলল, দুঃখিত মিস, স্যার এবং ছোট বাবা বাসায় নেই। ইনশিরা মন খারাপ করে চলে গেল। সে ভাবলো, হঠাৎ ওরা কোথায় গেল আর উমায়ের কিছু জানালো না কেন। দেখতে দেখতে আরও একটি দিন পার হয়ে গেল। পরের দিন সে আবারও গেল, কিন্তু সার্ভেন্ট একই যান্ত্রিক জবাব দিল, ওরা কেউ বাসায় নেই। ইনশিরা বুঝতে পারল না যে এটি উজাইনেরই দেওয়া কঠোর নির্দেশ। সে বিষণ্ণ মনেই ইউনিভার্সিটিতে গেল, কিন্তু আজ ইউনিটে উজাইনের কোনো ক্লাস ছিল না। আর এদিকে ইনশিরার সাথে দেখা করতে না পেরে উমায়ের জেদ ধরে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। আর এই অনাহার ও মানসিক কষ্টে অবুঝ বাচ্চাটার শরীর পুড়ে তীব্র জ্বর এসে গেল। রাত তখন প্রায় 10টা। ইনশিরাদের বাসায় সবাই রাতের ডিনার শেষ করে লিভিং রুমে গল্প করছিল, আর ওদিকে উজাইনের বাসায় উমায়ের জ্বরের ঘোরে ছটফট করছে আর অবিরত কেঁদে কেঁদে শুধু একটা কথাই বলছে, ইনশিরা, আমি ইনশিরার কাছে যাব পাপা, আমাকে ওর কাছে নিয়ে চলো। রাত 11টা। ছেলের এই কষ্ট উজাইন আর সহ্য করতে পারল না। তার সমস্ত অহংকার জেদ আর কঠোরতার দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। সে উমায়েরকে একটা কম্বলে জড়িয়ে কোলে তুলে নিয়ে সোজা পাশের বাড়ির দিকে ছুটল। কলিং বেল বাজতেই জাহির দরজা খুলল। মাঝরাতে উজাইনের উস্কো খুস্কো চুল আর কোলে অসুস্থ উমায়েরকে দেখে লিভিং রুমে থাকা জাহির, ইরা এবং ইনশিরা সবাই চরম অবাক হয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। ইনশিরা আর 1 সেকেন্ডও দেরি করলো না। সে প্রায় দৌড়ে এসে উজাইনের কোল থেকে উমায়েরকে নিজের বুকে টেনে নিল। উমায়ের গায়ে হাত দিতে ইনশিরার বুকটা কেঁপে উঠল। বাচ্চাটার গা একেবারে পুড়ে যাচ্ছে। উজাইন খুব অপরাধী ও ক্লান্ত গলায় জাহিরের দিকে তাকিয়ে বলে, জাহির, এত লেট নাইটে আসে আমি দুঃখিত রে। ও আসলে জ্বরের ঘরে বারবার ইনশিরার নাম ধরে কাঁদছিল, আমি ওটাকে সামলাতে পারলাম না।
ইনশিরা উমায়েরকে শক্ত করে জড়িয়ে ধরে প্রায় ছুটে নিজের বেডরুমের দিকে চলে গেল। লিভিং রুমে তখন জাহির আর ইরা উজাইনের দিকে কিছুটা রাগ আর অভিমান নিয়েই তাকালেন। আরে উজাইন, ছেলেটার এত জ্বর, তুই আমাদের একবার জানাবি না? আমরা তো তোর বন্ধু হই নাকি? হ্যাঁ উজাইন, বাচ্চাটাকে ওভাবে একলা ঘরে কষ্ট দেওয়া কি মানে? আচ্ছা তুমি ওসব নিয়ে এখন ভেবো না। ইনশিরা উমায়েরকে নিজের বিছানায় শুয়ে দিল। উমায়ের কপালে আর গালে পরম মমতায় একের পর এক চুমু দিতে দিতে তার নিজের চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে লাগলো। সে তাড়াতাড়ি একটা পাত্রে জল আর সুতির কাপড় নিয়ে এসে উমায়ের কপালে জলপট্টি দিতে শুরু করলো। জলের ভেজা ছোঁয়ায় উমায়ের ধীর পায়ে চোখ মেলল। সে ইনশিরার ওড়নাটা নিজের ছোট হাত দিয়ে খামচে ধরে খুব দুর্বল স্বরেই বলল, তুমি তুমি দুদিন আমাদের বাসায় কেন যাওনি ইনশিরা? পাপা তো আমাকে তোমার কাছে আসতে মানা করেছিল, কিন্তু তুমি কেন আমাকে দেখতে এলে না? উমায়ের একদম ঠোঁট ভেঙে টলমল চোখে বলল। তার মুখে এই কথাটা শোনা মাত্র ইনশিরা এক চরম ধাক্কা খেল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে মনে মনে ভাবলো, তার মানে উনি, আমি তো গত দুদিনই ওদের বাসায় গিয়েছিলাম। ঠিক তখনই উজাইন ধীর পায়ে ইনশিরার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। ইনশিরা চট করে ঘাড় ঘুরে দরজায় দাঁড়িয়ে থাকা উজাইনের পাথুরে ফেসটার দিকে তাকালো। তার মনের সব ধাঁধা 1 সেকেন্ডে পরিষ্কার হয়ে গেল। লিভিং রুম থেকে জাহির আর ইরাও দরজার কাছে এলেন। উজাইনের ক্লান্ত ও বিধ্বস্ত চেহারা দেখে তারা স্নেহ ভরেই বললেন, উজাইন, আজ তোরা আর বাসায় ফিরে যাস না, তুই গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আর উমায়ের আজ ইনশিরার কাছেই থাকুক, ও ভালো টেক কেয়ার করতে পারবে। জাহির আর ইরা উজাইনের পিঠ চাপড়ে দিয়ে নিজেদের ঘরের দিকে চলে গেলেন। রুমে এখন শুধু ঘুমন্ত উমায়ের আর মুখোমুখি দাঁড়িয়ে থাকা উজাইন ও ইনশিরা। ইনশিরার চোখের কোণ বেয়ে তখন অনবরত জল ঝরছে। তার বুকটা অভিমানে আর রাগে কাঁপছে। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে উজাইনের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ইনশিরা কান্না ভেজা তীব্র অথচ নিচু গলায় উজাইনের চোখের দিকে তাকিয়ে, আপনি সার্ভেন্টদের মানা করে দিয়েছিলেন না যাতে আমায় না করে দেয়, রাইট প্রফেসর সাহেব? 3 বছর আগের মতো আবারও আপনি আমাদের মাঝে দেয়াল তুলছেন। উজাইন কোনো জবাব দিতে পারল না। সে অপরাধীর মতো মুখ নিচু করে রইল। ইনশিরা উজাইনের শার্টের কলারটা 2 হাত দিয়ে খামচে ধরে ডুকরে কেঁদে উঠেই বলল, নিজের ইগো আর জেদ বজায় রাখতে গিয়ে আজ আমার ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন। হাউ কুড ইউ বি সো হার্টলেস উজাইন? আমার ছেলেটা শব্দটা ইনশিরার মুখে শোনা মাত্রই উজাইনের বুকের ভেতর এক তীব্র অপরাধ বোধ আর ভালোবাসার ভাঙন ধরল। সে স্তব্ধ হয়ে ইনশিরার কান্না ভেজা মুখের দিকেই তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই বিছানা থেকে উমায়ের দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো। সে জ্বরের ঘোরে চোখ বুঝে বিড়বিড় করে বলছে, ইনশিরা, তুমি আমাকে ছেড়ে যেও না। উমায়ের কণ্ঠ শুনে ইনশিরা ঝট করে উজাইনের কলার ছেড়ে দিয়ে বিছানার দিকে ছুটে গেল। সে উমায়ের পাশে বসে ওর কপালে হাত রাখলো। তারপর পরম মায়ায় ওর গায়ে হাত বোলাতে বোলাতে নিচু স্বরে বলল, না সোনা, আমি কোথাও যাব না, এই তো তোমার ইনশিরা তোমার কাছেই আছে, একদম ভয় পেও না বাবা আমার। ইনশিরার এই নিঃস্বার্থ মায়া দেখে উজাইনের বুকের ভেতরটা ওলট পালট হয়ে গেল। সে ধীর পায়ে বিছানার আরও একটু কাছে এগিয়ে এলো। খুব নিচু অপরাধী এবং ভাঙা গলায় বলে, ইনশিরা, আই এম সরি। আমি সত্যি বুঝতে পারিনি আমার এই সিদ্ধান্তের জন্য উমায়ের এতটা অসুস্থ হয়ে পড়বে। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটাই রিয়া। হ্যাঁ, রিয়েলিটি এটাই যে আমি আপনার বউ, ওর মা। আর আপনি একজন পাপী। উজাইন সাহেব, নিজের জেদ ধরে রাখতে গিয়ে আপনি নিজের বউ সন্তানের সাথে পাপ করছেন। ইনশিরা ঝট করে উজাইনের দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের জল মুছে ধারালো গলায় বলে, আরে পাপি শব্দটা উজাইনের কানে লাগা মাত্রই সে তীব্রভাবে চমকে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে চোখ বড় বড় করে চাপা ক্ষোভ নিয়ে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিটস। তুমি এখন আর সেই 16 বছরের ছোট বাচ্চা নাও, 19 বছর বয়স হয়েছে তোমার। তুমি উমায়ের থেকে দূরে। বাদ দিন তো, আপনি একটা আস্ত পাষাণ পুরুষ, আপনার বুকে কোনো দয়া মায়া নেই। ইনশিরা উজাইনকে কথা শেষ করতে না দিয়ে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলে ওঠে, পাষাণ শব্দটা শুনে উজাইন এক নিমিষে থমকে গেল। সে স্তব্ধ হয়ে ইনশিরার ওই জ্বলন্ত চোখ দুটোর দিকে চেয়ে রইল। তার মনের ভেতর এক তীব্র ঝড় বয়ে গেল। সে নিজের মনে এক বুক হাহাকার নিয়ে ভাবল, আমি পাষাণ? এই মেয়েটাকে জানে আমার মনের অবস্থা, জানে আমার অভিশপ্ত অতীত, জানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড
ওর এই বনে ফুলের সুবাসের মায়া থেকে নিজেকে দূরে রাখতে আমার কতটা কষ্ট হয়। ওর চোখে পানি দেখলে আমার বুকটা ছিঁড়ে যায়। আমি কতটা পড়ছি তা কেউ জানে? ঠিক তখনই হঠাৎ করে বিছানায় উমায়ের ছটফট করে উঠল। সে চোখ মেলে হাত দুটো বাড়িয়ে খুব কষ্ট নিয়ে জ্বরের ঘোরেই বলল, ইনশিরা। ইনশিরা দ্রুত উমায়ের কাছে গেল আর জলপট্টিটা উল্টে দিয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখানেই তো আছি, বলো। তুমি আমার আম্মু হবে। সবারই তো আম্মু আছে, শুধু আমার না, তোমারও আছে, পাপারও আছে। আমার নেই কেন? উমার ব্যাড বয়, তাই না? উমায়ের নিষ্পাপ আর্তনাদ শুনে দুজনেই স্পন্দন থমকে গেল। ইনশিরার চোখ আর বাঁধ মানল না। সে অভিমানী চোখে একবার উজানের দিকে তাকালো। উমায়ের জ্বরের ঘোর নিয়ে আবারও বলল, একটু ডাকি, তুমি রাগ করবে? আমার তোমাকে অনেক পছন্দ। হ্যাঁ সোনা, আমিই তোমার আম্মু, একটুও রাগ করবো না বাবা। আম্মু, আমার খুব খারাপ লাগছে, বড় লাগছে। আম্মু ডাকটা যেন ইনশিরার স্নায়ু অবশ করে দিল। কিন্তু বাকি কথাটা শোনা মাত্র ইনশিরার 1 সেকেন্ডও নষ্ট করলো না। সে দ্রুত উমায়েরকে বিছানা থেকে তুলে নিয়ে সোজা ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। উজাইনও চিন্তিত মুখে ওদের পেছনে পেছনে ওয়াশরুমে ঢুকলো। উমায়ের বেশ কয়েকবার বমি করার পর একদম ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ল। ইনশিরা পরম যত্নে ওর মুখ মুছিয়ে দিয়ে ওকে আবারও কোলে তুলে নিয়ে রুমে ফিরে এলো। 3 বছর আগে সে অবুঝ 16 বছরের ইনশিরা আজ 19 বছরে এসে কতটা ম্যাচিওর আর দায়িত্বশীল হয়ে উঠেছে তা উজাইন স্পষ্ট দেখতে পাচ্ছিল। উমায়ের বিছানায় বসার পর একদম ভেঙে পড়া গলায় চোখ দুটো আধো বোঝা রেখে ইনশিরার দিকে হাত বাড়ালো। উমায়ের খুব আদুরে ও দুর্বল গলায় বলে, আম্মু, আমাকে একটু কোলে নেবে? আমার খুব ঠান্ডা লাগছে। ইনশিরা এক মুহূর্ত দেরি করলো না। সে বিছানা থেকে একটা গরম নরম কম্বল টেনে নিয়ে খুব সাবধানে উমায়ের পুরো শরীরে পেঁচিয়ে দিল। তারপর উমায়েরকে নিজের কোলের মধ্যে তুলে নিয়ে বিছানার পিঠ ঠেকিয়ে বসলো। কম্বলের ওমে আর ইনশিরার বুকের ওমে উমায়ের একদম পরম শান্তি পেল। সে ইনশিরার গলায় নিজের ছোট হাত দুটো জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। ইনশিরা এক হাতে উমায়ের কপালে হাত রেখে অন্য হাত পিঠে চাপড়ে দিতে লাগলো। উজাইন আবরার ঘরের এক কোণে দাঁড়িয়ে অপলক চোখে এই দৃশ্যটির দিকে তাকিয়ে রইল। সে কোনো রাগ দেখালো না, বাধাও দিল না উমায়েরকে আম্মু ডাকতে। সেও যেন তাই চাচ্ছে। তার বুকের ভেতরের সব রাগ আর দ্বিধা তখন কর্পূরের মতো উড়ে গেছে। সে মুগ্ধ ও স্তব্ধ হয়ে ভাবছিল, এই ছোট মেয়েটা কত দ্রুত পরিস্থিতি সামলে নিল, কত সুন্দর আর গোছানো উপায়ে সে একটা অসুস্থ বাচ্চার দেখভাল করছে। ইনশিরার এই রূপ উজাইনের মনের শেষ শক্ত পাথরটাকেও গলিয়ে দিতে চাইল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আর নিজের দুর্বলতা বাড়াতে চাইল না। সে ইনশিরার ঘর ছেড়ে পাশের গেস্ট রুমের দিকে পা বাড়াতে গেল। ঠিক তখনই উমায়ের জ্বরের ঘোরে আধো বোঝা চোখে খুব দুর্বল স্বরে ডাকলো, পাপা, আসো পাপা। উজাইন ঝট করে থেমে গেল। সে আবারও বিছানার কাছে ফিরে এসে উমায়ের কপালে হাত রেখে নরম গলায় বলল, হ্যাঁ সোনা, আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না। উমায়ের হাত বাড়িয়ে উজাইনের শার্টের কোনা খামচে ধরে টলমল চোখে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা, তুমি কি এখনো রেগে আছো? প্লিজ আমার কাছে আসো, যেও না। উজাইন এবার চরম ইতস্তত করতে লাগলো, কারণ উমায়ের ইনশিরার কোলে শুয়ে আছে আর উমায়ের পাশে বসতে গেলে ইনশিরার একদম কাছে ওর বিছানায় বসতে হবে। তার ভেতরের সেই চিরচেনা অস্বস্তি আর সামাজিক দ্বিধা আবারও চারা দিয়ে উঠল। ইনশিরা উজাইনের এই দোটানা দেখে খুব শান্ত কিন্তু হালকা খোঁচা দিয়ে নিচু গলায় বলল, বসতে পারেন, পর্নারি বিছানা না, আমার বেডে বসলে আপনার কোনো পাপ হবে না। উজাইন ইনশিরার এই কথার কোনো জবাব দিল না। সে নিজের সব দ্বিধা ছেড়ে ফেলে বিছানার অন্য পাশে গিয়ে ইনশিরার একদম কাছাকাছি বসে পড়ল। তাদের মাঝখানে শুধু অসুস্থ উমায়ের। উজাইন আলতো করে উমায়ের কপালে হাত বুলিয়ে দিতে লাগলো আর ইনশিরা উমায়ের চুলে বিলি কাটতে লাগলো। আর ওদের হাতগুলো বারবার স্পর্শ হয়। পুরো ঘরে এক অদ্ভুত মায়াবী নীরবতা নেমে এলো। সারাদিনের ধকল আর ইনশিরার গায়ের সে চেনা বনু ফুলের সুবাসে উজাইনের চোখের পাতা ভারী হয়ে এলো। এভাবেই এক বিছানায় উমায়েরকে মাঝখানে রেখে উজাইন আর ইনশিরা দুজনেই একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালবেলা জানালা গলে লন্ডনের মিষ্টি রোদ এসে পড়েছে ইনশিরার ঘরের বিছানায়।
উমায়ের সবার আগে নড়ে চড়ে উঠল এবং তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে বিছানার দুপাশে তাকাতেই ওর ফুটফুটে মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে দেখল তার একপাশে পাপা আর অন্যদিকে ইনশিরা, দুজনেই ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উমায়ের বিছানায় উঠে বসলো, তারপর 2 হাত গালে দিয়ে খুব ফিসফিস করে নিজের মনেই খুশিতে বলে উঠল, ওয়াও, আওয়ার পারফেক্ট ফ্যামিলি। সে আর দেরি করলো না, সাইড টেবিলের ওপর রাখা উজাইনের আইফোনটা চুপি চুপি তুলে নিল। তারপর ক্যামেরা অন করে খুব সাবধানে বিছানায় ঘুমন্ত পাপা আর ইনশিরার সাথে নিজের কিছু চমৎকার ও কিউট ছবি তুলে নিতে লাগলো। ক্যামেরার ক্লিকের হালকা শব্দে ইনশিরার ঘুম ভেঙে গেল। সে ধীর পায়ে চোখ মেলতেই তার পুরো শরীর যেন 1 সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। সে স্তব্ধ হয়ে আবিষ্কার করলো উজাইনের ফর্সা সুদর্শন মুখটা তার থেকে মাত্র 1-2 ইঞ্চি দূরে। ঘুমের ঘোরে উজাইনের ওলফকাট চুলগুলো ওর কপালে ছড়িয়ে আছে। ইনশিরার বুকের ভেতর তীব্র ধরফরানি শুরু হলো। এক অদ্ভুত মিষ্টি অস্তিত্ব তাকে গ্রাস করলো। সে অপলক চোখে উজাইনের দিকে তাকিয়ে মনে মনে এক বুক আক্ষেপ নিয়ে ভাবল, লোকটাকে ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ আর শান্ত লাগছে। কি এমন ক্ষতি হতো যদি এই 20 বছর বয়সের অন্তর আর সমাজের দেয়াল তুলে আমাকে নিজের বউ বলে মেনে নিত সে? ঠিক তখনই ইনশিরা খেয়াল করলো উমায়ের ফোন হাতে নিয়ে মিটিমিটি হাসছে। ইনশিরা চট করে উঠে বসে উমায়ের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার ভান ধরল। ইনশিরা নিচু স্বরে হেসে দুষ্টুমি ভরা গলায়, এই যে মিস্টার পুচকে আবরার, চুপি চুপি পাপার ফোনে কি করা হচ্ছে শুনি? নো, আমি আমাদের পারফেক্ট ফ্যামিলির ছবি তুলেছি, দেখাবো না একদম। উমায়ের ফোনটা লুকাতে লুকাতে আস্তে করে হেসে বলে ওঠে। আর তারপরে শুরু হলো বিছানার ওপর উমায়ের আর ইনশিরার মিষ্টি খুনসুটি আর কানাকানি। উমায়ের খিলখিল হাসির আওয়াজে এবার ঘুম ভেঙে গেল প্রফেসর উজাইনের। সে চোখ পিটপিট করে তাকালো এবং বিছানার এক মিষ্টি সকালের পাগলামি দেখে উঠে বসলো। 3 বছর পর তাদের এই সকালটা এক অদ্ভুত মায়াবী পূর্ণতা নিয়ে এলো। ঘুম থেকে উঠেই বিছানার এই সুন্দর দৃশ্য দেখে গম্ভীর প্রফেসরের মনটা এক পরম শান্তিতে ভরে গেল। 3 বছর ধরে যে শূন্যতা সে বুকে চেপে রেখেছিল, আজকের এই সকালটা যেন সেই ক্ষতগুলো এক নিমিষে ভুলিয়ে দিল। উজাইন অপলক চোখে ইনশিরা আর উমায়ের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। এটা সত্যিই তাদের পরিবার। তার মনের দেয়াল ভেঙে এক অদ্ভুত অনুভূতি চারা দিয়ে উঠল। সে নিজের অজান্তেই একদম আনমনে ফিসফিস করে বলে উঠল, পারফেক্ট ফ্যামিলি।